সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে আমার। এর আগে এই অধ্যায়ের আরও একটি ক্লাস তোমাদের সাথে নিয়েছি। সেখানে বেশ কিছু বিষয়, যেমন নগদ প্রবাহ বিবরণী কী, নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুতের পদ্ধতি বা কয়েকটি ধাপ বা কেমন করে প্রস্তুত করা হয় সেই ছক আমি তোমাদের লিখে দিয়েছিলাম। এবং সেদিনই তোমাদের আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি পরোক্ষ পদ্ধতিতে একটি পূর্ণাঙ্গ অঙ্ক তোমাদের করে দেখাবো। তো তারই ধারাবাহিকতায় আজকে যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটি অঙ্ক আগে থেকে লিখে রেখেছি। অবশ্যই অঙ্কটি তোমরা খাতায় তুলে নিবে। অঙ্কটি আমি পড়ব, তোমরা খাতায় তুলে নিবে, এরপরে আমার সাথে সাথে তোমরা অঙ্কটি সমাধান করবে। তার পূর্বে অঙ্কের ভেতরে কি থাকলে কিভাবে সমাধান করব বা কি কি তথ্য নাও দেয়া থাকতে পারে যেগুলো আমাদের গণনা কার্যের মাধ্যমে বের করে নিতে হবে, এই সকল বিষয়ে কথা বলবো। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, বা আরও কিছু বুঝতে চাইলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবে, এমনটি প্রত্যাশা করছি। তো শুরুতেই আমি অঙ্কটি পড়ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কটি খাতায় তুলে নিবে। তাহলে দেখো, বোর্ডে তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেখা আছে, সুরমা কোম্পানি লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নে প্রদত্ত হলো। এরপরে একটি ছক রয়েছে, দেখতে পাচ্ছ, এটি মূলত আর্থিক অবস্থার বিবরণীর ছক। তুলনামূলক বলা হয় এর কারণ হচ্ছে যে মূলত দুটি বছরের আর্থিক অবস্থার বিবরণী যখন পাশাপাশি থাকে তখন তাকে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। এবং মূলত এই আর্থিক অবস্থার বিবরণীকে আমরা তুলনা করে হ্রাস বৃদ্ধি নির্ণয় করে মূলত হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী আমরা প্রস্তুত করি। এই কারণে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী পাশাপাশি থাকে এবং এটি দুটি সাল পাশাপাশি থাকে। তাহলে দেখো, প্রথমে আছে সম্পত্তির সমূহ, নগদ তহবিল আছে 2017 এবং 2018 দুটি সালের পাশাপাশি তথ্য রয়েছে এখানে। তারপর প্রাপ্য হিসাব, মজুত পণ্য, ভূমি, যন্ত্রপাতি। এরপরে দেখো রয়েছে দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে প্রদেয় হিসাব, দীর্ঘমেয়াদী ঋণ, পুঞ্জীভূত অবচয়, শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয়। এবং যোগফল, মোট সম্পদের যোগফল 2017 সালে ছিল 65,000, 18 সালে 81,000। এবং দায়ের দিক দেখো, 2017 সালে দায়ে ছিল হচ্ছে 65,000 এবং 18 সালে হচ্ছে 81,000। এই ছিল হচ্ছে মূল আর্থিক অবস্থার বিবরণীর যে তথ্য, সেগুলো হচ্ছে এখানে। এরপরে যদি আমরা দেখি এই অংশে দেখো অন্যান্য তথ্যাবলীর ভেতরে রয়েছে, দেখো নিট আয় 19,000 টাকা, দুইয়ে আছে দেখো যন্ত্রপাতির ক্রয় মূল্য 5,000 টাকা, বহিমূল্য 4,000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 4,500 টাকা। এরপরে আছে ভূমি ক্রয় 3,500 টাকা, নগদ লভ্যাংশ প্রদান 3,000 টাকা। ওকে। আর করণীয় অংশ আমি কি দিচ্ছি, যেহেতু এটি পূর্ণাঙ্গ সম্পূর্ণ অঙ্ক করাবো, তা সৃজনশীলে যে তোমরা জানো যে 3টি অংশ থাকে ক, খ, গ, সেটি আমি এই ক্লাসে সেটি করিনি। আমি একটি সম্পূর্ণ অঙ্ক কেমন করে করতে হয় সেটি আমি তোমাদের দেখাবো। সুতরাং এখানে আমি ক, খ, গ এভাবে কোনো অংশ রাখিনি। তাহলে দেখো, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। সুতরাং আমরা সেটি করব। তো শুরুতে যেটি আমরা করতে চাই, আমি যেটি তোমাদের দেখাতে চাই যে কি কি তথ্য অঙ্কে না থাকলেও বের করতে হবে, আর কখন কখন কি কি তথ্য বের করে নিতে হবে বা বের করে নিয়ে অঙ্ক শুরু করতে হবে, সেটি আমি তোমাদের এখন শেখাবো বা দেখিয়ে দেব। তো তোমরা অবশ্যই এতক্ষণ অঙ্কটি তুলে নিয়েছো, তোমাদের খাতায় অঙ্কটি তুলে নিয়েছো। যেহেতু আমি অঙ্কটি মুছে দেব, তো মুছে দেওয়ার আগে শুরুতেই বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে, দেখো অঙ্কে নিট আয় দেয়া আছে। দেখো, যদি অঙ্কে নিট আয় দেয়া না থাকে তাহলে পরোক্ষ পদ্ধতিতে কিন্তু অঙ্ক শুরু করা যাবে না। তোমরা জানো যে পরোক্ষ পদ্ধতিতে 3টি ধাপ রয়েছে, একটা পরিচালন ধাপ, একটি হচ্ছে বিনিয়োগ ধাপ এবং আরেকটি হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান ধাপ। তাহলে এই 3টি ধাপের প্রথম ধাপ হচ্ছে পরিচালন ধাপ, যেটি কিন্তু নিট আয় দিয়েই শুরু হয়। সুতরাং অঙ্কে যদি কোনো কারণে নিট আয় না থাকে তাহলে আমরা এই সংরক্ষিত আয় থেকে কিন্তু নিট আয়টি নির্ণয় করতে পারবো। পরবর্তী ক্লাসে এমন একটি অঙ্ক আমি তোমাদের দেব যেখানে এই নিট আয় থাকবে না, তাহলে আমরা নিট আয় কেমন করে নির্ণয় করব সেটি দেখিয়ে দেব। কিন্তু আমি এখন ফর্মুলাটা লিখে দিচ্ছি যে নিট আয় না থাকলে আমরা কেমন করে নির্ণয় করব, আমরা মনে রাখবে। তাহলে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে এই যে দেখো সমাপনী সংরক্ষিত আয় আছে 30,000 টাকা, এর সাথে তুমি এই যে নগদ লভ্যাংশ প্রদান 3,000 টাকা যোগ করবে।
যোগ করে প্রারম্ভিক সংরক্ষিত আয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু নিট আয়টি পেয়ে যাব বা নিট লাভটা পেয়ে যাব। সুতরাং অঙ্কে যদি দেয়া না থাকে তাহলে আমাদের বের করতে হবে, এটি মনে রাখবো। একটা হলো নিট আয়, তাহলে আমি এখানে লিখি প্রথমই হচ্ছে নিট আয় আমরা যদি অঙ্কে না দেয়া থাকে তাহলে বের করতে হবে। ওকে, 2 নাম্বার ইম্পর্টেন্ট আরেকটি জিনিস মনে রাখবো আমরা, নগদ লভ্যাংশ প্রদান। দেখো 4 নম্বরে আছে নগদ লভ্যাংশ প্রদান 3000 টাকা। এটিও অনেক সময় অঙ্কে দেয়া নাও থাকতে পারে। তাহলে নগদ লভ্যাংশ প্রদান যদি অঙ্কে দেয়া না থাকে তাহলে বের করতে হবে। তাহলে আমরা দুটি পেলাম, ঠিক আছে। এরপরে দেখো সেটি হচ্ছে, দেখো 2 নাম্বার সমন্বয় তোমরা খেয়াল করো, যন্ত্রপাতি ক্রয় মূল্য 5000 টাকা। ওকে, বহিমূল্য 4000 টাকা, বিক্রয় মূল্য 4500 টাকা। ওকে, তার মানে একটি যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে 4500 টাকায়, যার ক্রয় মূল্য ছিল 5000 টাকা। ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি নামে একটি নীতি রয়েছে হিসাব বিজ্ঞানে, তোমরা জানো। সেই মূল্যে এই ঐতিহাসিক ব্যয় নীতি বা এই ক্রয় মূল্য নীতির মূল বক্তব্যটি হচ্ছে এরকম, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার পরে যতদিন ব্যবসায়ে সেটি থাকবে, নিয়োজিত থাকবে, সেটি হিসাবের বইতে সেটিকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করে রাখতে হবে। এটি হচ্ছে ক্রয় মূল্য নীতির মূল বক্তব্য। তার মানে এটা কি, যদি কখনো আমরা কোনো সম্পদ বিক্রি করি তাহলে যেহেতু ক্রয় মূল্যে লিখিত থাকে তাহলে ক্রয় মূল্যে সেটি আবার কি হয়, সেখান থেকে বাদ চলে যায়। তাহলে দেখো অঙ্কের মধ্যে দেখো একটু খেয়াল করো, তোমরা দেখো 2017 সালে যন্ত্রপাতি ছিল 40,000 টাকা। তাহলে যদি 2017 সালে 40,000 টাকা যন্ত্রপাতি ছিল এবং যদি আমরা 5,000 টাকার যন্ত্রপাতি বিক্রি করে থাকি তাহলে হয়ে যাওয়ার কথা কিন্তু যন্ত্রপাতি 35,000 টাকা, ঠিক আছে। কিন্তু দেখো 18 সালে যন্ত্রপাতির মূল্য কিন্তু 46,000 টাকা দেখাচ্ছে। তার মানে এটা কি, যন্ত্রপাতি অবশ্যই নতুন ক্রয় করাও হয়েছে। তাহলে কি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোথাও যন্ত্রপাতি ক্রয়ের কিন্তু কোনো তথ্য দেয়া নেই। তাহলে আমরা মনে রাখবো, যদি কখনো এরকমভাবে অর্থাৎ সমন্বয়ে কোনো সম্পত্তি বিক্রয় সংক্রান্ত তথ্য থাকে, তার সাথে তার ক্রয় মূল্য, বহিমূল্য এসব দেয়া থাকে, তাহলে আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে যে এবং দেখো যন্ত্রপাতি বিক্রয়ের ফলে যন্ত্রপাতি হ্রাস পেয়ে যাওয়ার কথা, কিন্তু উল্টোটি হয়েছে কি, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আমরা যদি কখনো দেখি যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত তথ্য এই অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে এবং বিক্রয় করার পরে সম্পত্তি হ্রাস না পেয়ে বরং বেড়ে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে, তখন বুঝতে হবে কি, যে যন্ত্রপাতি ক্রয় এর মধ্যে রয়েছে। তাহলে যন্ত্রপাতি ক্রয়ও কিন্তু আমাদের নির্ণয় করে নিতে হবে আগেই। তাহলে যন্ত্রপাতি ক্রয়, তাহলে খেয়াল করো যন্ত্রপাতি ক্রয়, ঠিক আছে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটি আমাদের মাঝে মাঝে নির্ণয় করতে হয়, ম্যাক্সিমাম টাইমও নির্ণয় করতে হতে পারে অথবা কখনো কখনো অঙ্কে দেওয়াও থাকতে পারে। সেটি কি, দেখো অঙ্কের কোথাও কিন্তু অবচয় দেয়া নেই, অঙ্কের কোথাও কিন্তু অবচয় নির্ণয় করা নেই, যেটি আমাদের পরিচালন সংক্রান্ত ধাপে কিন্তু প্রয়োজন, খুবই প্রয়োজন। তাহলে আমাদের এই অবচয় নির্ণয় করতে হবে, যন্ত্রপাতির অবচয়। তাহলে আমাদের যন্ত্রপাতির অবচয়, ওকে। তাহলে আমাদের এই 4টি দফা কিন্তু নির্ণয় করতে হবে এই অঙ্ক শুরু করতে। এখন তাহলে আমরা নিট আয় দেয়া আছে তাহলে বের করতে হবে না, নগদ লভ্যাংশ দেয়া আছে তাহলে বের করতে হবে না। তাহলে কি করতে হবে, যন্ত্রপাতি ক্রয় এবং যন্ত্রপাতির অবচয় এই তথ্য কয়টা আমাদের বের করেই আমাদের অঙ্ক শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যেহেতু অঙ্ক তুলে নিয়েছো অলরেডি, তাহলে আমি অঙ্ক মুছে দেই, মুছে দিয়ে আমি অঙ্কটি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই অঙ্কটি তুলে নিবে। তাহলে শুরুতে আমরা গণনা কার্য করব। কি কি গণনা কার্য করব বললাম, সেটি হচ্ছে যন্ত্রপাতি ক্রয় মূল্য নির্ণয় করব এবং পুঞ্জীভূত অবচয় থেকে, অর্থাৎ এই যন্ত্রপাতি বিক্রয়ের তথ্য থেকে এবং পুঞ্জীভূত অবচয়ের তথ্য থেকে আমরা কি করব, আমরা চলতি সালের অবচয় খরচটা নির্ণয় করব। তাহলে আমরা গণনা কার্যটা করে ফেলি প্রথমেই। তাহলে আমরা গণনা কার্য যদি করি তাহলে আমরা দেখব গণনা কার্য 1, ওকে। তাহলে 1 নম্বর গণনা কার্যতে আমরা কি নির্ণয় করব, সেটি হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় নির্ণয় করব আমরা, ওকে। যন্ত্রপাতি ক্রয়, কতটুকু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেটি আমরা দেখব। তাহলে আমরা এটা নির্ণয় করব এভাবে করে, সেটি হচ্ছে সমাপনী যন্ত্রপাতি, সমাপনী যন্ত্রপাতি, ঠিক আছে। সমাপনী যন্ত্রপাতি কাকে বলছি আমরা, মনে রাখবো আমরা 2017 সালকে আমরা বলি বেজ ইয়ার বা ভিত্তি বছর, অর্থাৎ দুটি যে বছর থাকবে এই দুটি বছরের ভেতরে প্রথম বছর যেটি থাকবে অর্থাৎ কম বছর যেটি থাকবে সেটিকে আমরা বলছি ভিত্তি বছর বা বেজ ইয়ার বলবো, যার সাথে আমরা মূলত তুলনাটা করি। আর
যেটা রিসেন্ট সাল অর্থাৎ সবচেয়ে নিয়ার যে কাছের যে সালটি থাকবে, সম্প্রতি যে সালটি থাকবে, সেটিকে আমরা বলছি চলতি বছর। অর্থাৎ আমরা কিন্তু আসলে নগদ প্রবাহ বিবরণী যেটি করছি সেটি কিন্তু 18 সালের। ঠিক আছে, তাহলে আমরা যদি এই 2017 সালকে প্রারম্ভিক হিসেবে বিবেচনা করি, তাহলে 2018 সাল কিন্তু হচ্ছে সমাপনী বছর। ওকে, তাহলে দেখো সমাপনী যন্ত্রপাতি অর্থাৎ 2018 সালের যন্ত্রপাতি আছে কিন্তু 46,000 টাকা। তাহলে আমরা 46,000 টাকা লিখে ফেললাম এখানে টাকা। এর সাথে কথা হচ্ছে যোগ বিক্রয়কৃত যন্ত্রপাতির ক্রয় মূল্য। বিক্রয়কৃত যন্ত্রপাতির ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে দেখো হচ্ছে 51,000 টাকা, বাদ বিয়োগ হচ্ছে প্রারম্ভিক যন্ত্রপাতি দেওয়া আছে 40,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যন্ত্রপাতির ক্রয় মূল্য হচ্ছে 11,000 টাকা। এটি হচ্ছে চলতি সালের যন্ত্রপাতি ক্রয়। আমরা এভাবে এটি করতে পারি। আবার এটির বিকল্পও কিন্তু আমরা করতে পারি, আমি সেটিও তোমাদের দেখাচ্ছি বিকল্প কিভাবে করে আমরা সহজে এটি নির্ণয় করতে পারি। তাহলে এটি তোমরা বুঝতে পেরেছো, আমি এটি মুছে দিলাম। এটি বিকল্প দেখো কেমন করে করতে পারি আমরা। বিকল্প লিখে নাও যে বিকল্পভাবে এটি করা যায় কিভাবে। দেখো তাহলে বিকল্প আমি দেখো বিকল্প উপায়ে আমরা কেমন করে করতে পারি। সেটি হচ্ছে প্রারম্ভিক যন্ত্রপাতি ছিল আমাদের 40,000 টাকা। ওকে, তাহলে দেখো যোগ যন্ত্রপাতি ক্রয় এটি কিন্তু দেয়া নেই তথ্য। ওকে, ঠিক আছে, এটি নেই, কিন্তু বাদ বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় দেয়া আছে 5,000 টাকা। ওকে, তো 5,000 টাকা যন্ত্রপাতি আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করার পর সমাপনী যন্ত্রপাতি দেয়া আছে কত? সমাপনী যন্ত্রপাতি আছে দেখো, সমাপনী যন্ত্রপাতি বলছি আমরা 46,000। সমাপনী যন্ত্রপাতি আমরা বলছি 46,000। তাহলে 46,000-এর সাথে দেখো, তাহলে আমরা যদি নিচ থেকে উপর দিকে যাই, তাহলে এখানে একটা তথ্য ছিল যেটা থেকে 5,000 বিয়োগ করলে 46,000 পেয়েছি। তাহলে সেটা কত ছিল? তাহলে এখানে ছিল অবশ্যই হচ্ছে 51,000। দেখো, ঠিক আছে, অর্থাৎ এর সাথে আমরা এটা বিয়োগ করে এটা পেয়েছি, তাহলে এটা যোগ করে আমরা এটা পাবো। তাহলে 46,000 5,000 যোগ করলে আমরা 51,000। এবার দেখো 40,000-এর সাথে কত যোগ করে আমরা 51,000 পেয়েছি? অবশ্যই হচ্ছে 11,000, যেটাকে আমরা ব্যালেন্সিং ফিগার বলে থাকি। ওকে, তাহলে আমরা এভাবেও কিন্তু যন্ত্রপাতি ক্রয় নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যন্ত্রপাতি ক্রয় নির্ণয় করে ফেললাম। তাহলে কখন যন্ত্রপাতি ক্রয় আমরা নির্ণয় করব? যখন যন্ত্রপাতি বা যে কোনো সম্পত্তি বিক্রয় করার পরেও কি হয়েছে? প্রারম্ভিকে যা ছিল সমাপনীতে না কমে বরং বৃদ্ধি পেয়েছে, এবং সমন্বয়ে যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত বা অন্যান্য তথ্যাবলীর ভেতরে যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত বা ওই সম্পত্তি ক্রয় সংক্রান্ত কোনো তথ্য দেয়া থাকবে না। তখনই শুধুমাত্র আমরা ওই সম্পত্তি ক্রয় আমরা বের করবো। সেটা যন্ত্রপাতি হতে পারে, আসবাবপত্র হতে পারে, সেটা সরঞ্জাম হতে পারে, সেটি আমরা কিন্তু খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো। ওকে, আর গণনা কার্য কয়টি করতে হতে পারে সেটি তো আমি তোমাদের একটু ওকে লিখে দেখালাম। নেট লাভ না থাকলে বের করতে হবে, লভ্যাংশ প্রদান না থাকলে বের করতে হবে, এরকমভাবে সম্পত্তির ক্রয় যদি মূল্য না দেওয়া থাকলে বের করতে হবে, আর একটি বের করতে হয়, সেটি হচ্ছে অবচয়। তাহলে ওই দুটো তো দেওয়া ছিল আর দুটো ছিল না, সে দুটো আমরা বের করছি। ওকে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করে ফেললাম যন্ত্রপাতির। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে যন্ত্রপাতির অবচয়টা বের করব, যেখানে অবচয় কিন্তু দেয়া নেই। মূলত আমরা অবচয় কেমন করে বের করি মনে রাখবে তোমরা। মূলত অনেক সময় অঙ্কে দেয়া থাকতে পারে সরাসরি অন্যান্য তথ্যাবলীর মধ্যে, যদি কখনো দেয়া থাকে তাহলে তোমার আর বের করার প্রয়োজন নেই, সেটি ধরেই তুমি অঙ্ক করে শেষ করবে। কিন্তু দেখো এখানে দেখো তোমরা দায়ের দিকে লেখা আছে পুঞ্জীভূত অবচয় 2017 সালে ছিল 5,000 আর 18 সালে কিন্তু দেয়া আছে 7,000। তাহলে তোমার কিন্তু মনে হতে পারে যে তাহলে চলতি সালের অবচয় মনে হয় হচ্ছে 2,000, কিন্তু বিষয়টি তেমন নয়। যদি অন্যান্য তথ্যাবলীর ভেতরে এরকমভাবে কোনো সম্পত্তি বিক্রয় করা হয় এবং সেই সম্পত্তির বহিমূল্য এবং পুঞ্জীভূত অবচয় যদি অঙ্কে দেয়া থাকে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবচয় খরচ নির্ণয় করতে হবে, যদি দেয়া না থাকে। যেমন এখানে কিন্তু সরাসরি দেয়া নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে যদি কোনো সম্পত্তি বিক্রি করা হয়,
তোমরা জানো একটু আগে আমি বলেছি যে ঐতিহাসিক ব্যয় নীতি অনুযায়ী আমাদের হিসাবের বইতে সবসময় কিন্তু সম্পত্তি ক্রয় মূল্যে দেখানো হয় সব সময়। তো যেহেতু ক্রয় মূল্যে দেখানো হয় তাহলে তার ওই সম্পত্তির বিপরীতে যে পুঞ্জীভূত অবচয় সেটি কোথায় থাকে, তাহলে সেটি মূলত পুঞ্জীভূত অবচয় নামে আলাদাভাবে ধরা থাকে। যেমন এখানে দেখো রয়েছে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, ওকে, তার মানে কি ওপরে যে যন্ত্রপাতি আছে সেখান থেকে কিন্তু এই অবচয়টি বাদ দেয়া নেই, সেটি কোথায় আছে, পুঞ্জীভূত হিসেবে অন্য একটা সঞ্চিতি একটি তহবিল তৈরি করা আছে। তো যেহেতু এটি সম্পদের বিপরীত দিকে ধরা হয়, তোমরা জানো এটি বিপরীত সম্পদ হিসাব, তাহলে যদি ওই সম্পত্তি যে সম্পদের উপর অবচয় ধরা হচ্ছে সেই সম্পত্তি যদি কখনো আমরা বিক্রি করি, নষ্ট হয়ে যায়, ফেলে দেই, তাহলে মনে রাখবো সেই সম্পদের বিপরীতে যে পুঞ্জীভূত অবচয় রাখা আছে সেটিও কিন্তু আর হিসেবের মধ্যে থাকবে না, অর্থাৎ সেটিও কিন্তু পুঞ্জীভূত অবচয় থেকে বের হয়ে যাবে, চলে যাবে। তাহলে দেখো আমরা অন্যান্য তথ্যাবলীর ভেতরে এক জায়গাতে ছিল, সেটা হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় ছিল একটি। তো যেমনটি তোমরা দেখেছো অন্যান্য তথ্যাবলীর মধ্যে যে যন্ত্রপাতি বিক্রয়, ওকে, ছিল কি, তো অঙ্ক এরকম ছিল, সেটা হলো যে যন্ত্রপাতি একটি বিক্রি করা হয়েছে যার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, যার বহিমূল্য ছিল 4,000 টাকা এবং বিক্রি করা হয়েছে কত টাকা, 4,500 টাকায়। তাহলে ক্রয় মূল্য ছিল দেখো 5,000 টাকা আর বহিমূল্য ছিল 4,000 টাকা। তাহলে এর অর্থ হচ্ছে ওই সম্পদের পুঞ্জীভূত অবচয় ধরা হয়েছিল কত টাকা, 1,000 টাকা, মানে ওই সম্পদের বিপরীত দিকে অবচয় ধরা হয়েছে 1,000 টাকা। ক্লিয়ার তো? কারণ তোমরা জানো যে বহিমূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে দেখো যদি ক্রয় মূল্য 5,000 হয় আর বহিমূল্য 4,000 হয় তাহলে পুঞ্জীভূত অবচয় অবশ্যই হচ্ছে 1,000 টাকা। তাহলে আমি যখন সম্পত্তি বিক্রি করে দিচ্ছি আমার হিসেবের বইতে ওই সম্পদ থাকবে না, তাহলে ওই সম্পদের যে পুঞ্জীভূত অবচয়, ওই সম্পদের বিপরীত যে পুঞ্জীভূত অবচয় আছে সেটিও কিন্তু আর পুঞ্জীভূত অবচয়ের মধ্যে থাকবে না। তাহলে আমরা কি করে অবচয় এখন নির্ণয় করব, তাহলে দেখো খেয়াল করো, তাহলে গণনা কার্য 2 আমরা কেমন করে নির্ণয় করব, আমাদের কাজ কি এখন, তাহলে অবচয় খরচ নির্ণয়, অবচয় খরচ নির্ণয়, ঠিক আছে। তাহলে আমরা এটিও দুইভাবে করতে পারি, আমি দুইভাবেই তোমাদের করে দেখাচ্ছি। প্রথমেই আসি আমরা সমাপনী পুঞ্জীভূত অবচয়, সমাপনী পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, সমাপনী ও পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি দেখো রয়েছে হচ্ছে কত, 7,000 টাকা, ওকে। এর সাথে তোমরা যোগ করবে, যোগ বিক্রয়কৃত যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়, বিক্রয়কৃত যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় ছিল 1,000 টাকা। তাহলে যোগ যদি করি তাহলে হয়ে গেল 8,000 টাকা। এখান থেকে বাদ দিবে, বাদ প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়, প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় কত আছে, 5,000 টাকা আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটি বিয়োগ দিই তাহলে চলতি সালের অবচয় আমরা পেয়ে গেলাম হচ্ছে 3,000 টাকা। এটি মূলত অবচয় খরচ। এটি একরকমভাবে করতে পারো, আবার তুমি ব্যালেন্সিং ফিগার করে বিকল্পভাবেও কিন্তু করতে পারো, একই উত্তর আসবে। আমি সেটিও তোমাকে করে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে এটি অবশ্যই তোমরা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তাহলে আমি বিকল্প যেভাবে করা যায় সেভাবে করে দেখাচ্ছি। বিকল্প আমরা আরেকভাবে করতে পারি, একই উত্তর আসবে, সবই একই রকম, শুধুমাত্র উপস্থাপনটা ভিন্ন। তাহলে দেখো এখানে আমরা এভাবে করে করতে পারি, প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, সেটি রয়েছে দেখো প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি রয়েছে 5,000 টাকা। তার সাথে আমরা যেটি করব সেখানে দেখো, এখানে আমরা যেটি করি সেটি হচ্ছে যে এখানে আমরা যোগ করি চলতি সালের অবচয়, চলতি সালের অবচয় খরচ বা অবচয় যেটি আমরা বের করি, ওকে। তো চলতি সালের অবচয় খরচ এটি তো দেয়া নাই, এখানে তো ফাঁকা আছে, আমরা এটি তো নির্ণয় করছি, ওকে। তাহলে এখানে তারপর থেকে আমরা করি মাইনাস বিক্রয়কৃত যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়, এটি দেয়া আছে, আবার আমরা জানি এটি হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা সমাপনী পুঞ্জীভূত অবচয় পেয়ে যাই, সমাপনী পুঞ্জীভূত অবচয় দেয়া আছে আমাদের, কত দেয়া আছে দেখো 7,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কোনো একটা তথ্য ছিল যেখান থেকে আমরা 1,000 টাকা বাদ দিয়ে 7,000 টাকা পেয়েছি, ওকে। তাহলে আমরা যদি নিচ থেকে ওপর দিকে যাই, আমরা জানি
এটা তোমরা জানো, সেটি হচ্ছে যে যদি আমরা কখনো নিচ থেকে উপর দিকে করতে করতে যাই, হিসাব বিজ্ঞানে অনেক সময় আমাদের এমনটি করতে হয় যে নিচ থেকে উপরের দিকে যেতে হয়, তখন আমরা যেটি করি যে উপর থেকে যে প্লাস মাইনাস করতে করতে এসেছি আমরা নিচে, তার অপোজিটটা করতে করতে আমাদের উপর দিকে যেতে হয়। অর্থাৎ কি, আমরা যখন মাইনাস করে যে ফিগারটা পেয়েছিলাম সেটা আমরা প্লাস করতে হয়, প্লাস যে করেছিলাম সেটা আমাদের মাইনাস করতে হয়। তাহলে আমরা কি করব, এটি যেহেতু মাইনাস করে এটি পাওয়া গেছে, তাহলে এটি প্লাস করলে এখানে হয়ে যাবে কত, 8,000 টাকা। এবার খেয়াল করো, দেখো 5,000 টাকার সাথে কত যোগ করলে আমরা 8,000 টাকা পাই, 3,000 টাকা। তাহলে আমরা সহজেই কিন্তু পেয়ে গেলাম যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ। তাহলে আমরা এভাবেই দুইটি ভাবেই কি করতে পারি, আমরা অবচয় নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এই দুটি মূলত হচ্ছে গণনা কার্য আমাদের ছিল, আমরা সেটি করে ফেললাম। এটি তোমরা পরীক্ষা অবশ্যই এই নিয়মটি ফলো করবে, যে আমাদের এই তথ্যগুলো না থাকলে আমাদের আগেই শুরু করার আগেই কিন্তু গণনা কার্যে নির্ণয় করে নিতে হবে, বের করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক, যেটি আমরা পরোক্ষ পদ্ধতি নগদ প্রবাহ বিবরণী বলছি, সেটি এখন আমি তোমাদের করে দেখাবো। তো আমি অঙ্ক তোমাদের খাতায় আছে, আমি এটি তোমাদের মুছে দিলাম। তাহলে ছক টেনে ফেলো তোমরা। এভাবে ছক টানবে। সুরমা কোম্পানি লিমিটেড, সুরমা কোম্পানি লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, 31 ডিসেম্বর 2018। এখানে লিখবে হচ্ছে বিবরণ, এখানে টাকা, এখানেও টাকা। ওকে, প্রথমে ধাপের নামটি লিখে নিবে, সেটি হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ। ঠিক আছে, পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ, এটি প্রথম ধাপ এবং শুরু হবে হচ্ছে নিট আয় দিয়ে। পরিচালন ধাপটি শুরু হবে নিট আয়। তো তোমরা নিট আয় দেখেছো হচ্ছে 19,000 টাকা নিট আয় ছিল। এরপরে আমরা এখানে একটি তথ্য লিখি, সেটি হচ্ছে যে নিট লাভকে আমরা এখানে একটা তথ্য লিখি যে নিট লাভ পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ দ্বারা নিট লাভকে নগদে রূপান্তরকরণ, এটি আমরা করি। অথবা এখানে অনেক সময় আমরা সমন্বয় লিখি, শুধু সমন্বয় লিখে আমরা করতে পারি, শুধু সমন্বয় লিখেও অনেক সময় করা যায়। তাহলে তোমাদের মনে আছে যে পরিচালন সংক্রান্ত ধাপে কি কি হ্রাসবৃদ্ধির মাধ্যমে আমরা নগদ প্রবাহ, আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ নির্ণয় করি, সেটি তোমাদের মনে আছে। সেটি আমি একটু তোমাদের রিমাইন্ড করে দিতে চাই। সেটি হচ্ছে ছিল চলতি সম্পদের হ্রাসবৃদ্ধি, চলতি দায়ের হ্রাসবৃদ্ধি, অবচয় বা অবলোপন এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে প্রথমেই দেখো, এখানে যদি আমরা চলতি সম্পদের হ্রাসবৃদ্ধি দেখি, তাহলে আমাদের এখানে ছিল প্রথমেই, সেটি হচ্ছে নগদ তহবিল ছিল চলতি সম্পদ। কিন্তু তোমরা জানো যে এখানে নগদ তহবিল এর কোনো ব্যবহার এখানে নেই। নগদ তহবিলের ব্যবহার হচ্ছে সবার নিচে, অর্থাৎ আমরা যখন চলতি সালে নগদের হ্রাসবৃদ্ধি পাই, তার সাথে আমরা প্রারম্ভিক নগদটা তহবিলটা যোগ করে সমাপনী নগদ তহবিল কিন্তু পেয়ে যাই। সুতরাং নগদ তহবিল ব্যতীত অন্যান্য যে চলতি সম্পদ রয়েছে সেগুলো হ্রাসবৃদ্ধি এখানে আমরা দেখাই। তাহলে শুরুতেই যদি আমরা দেখি, তাহলে আমাদের অঙ্কে ছিল কিন্তু প্রাপ্য হিসাব ছিল, তোমরা দেখেছো। তাহলে প্রাপ্য হিসাব দেখো, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। প্রাপ্য হিসাব কী হয়েছে দেখো, 17 সাল এবং 18 সালের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে দেখি যে আমরা প্রাপ্য হিসাব কী হয়েছে, 18 সালে গিয়ে কমে গিয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে এভাবে লিখবে এখানে প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা পেয়েছে, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে 500 টাকা। তাহলে প্রাপ্য হিসাব যদি হ্রাস পায়, চলতি সম্পদ যদি হ্রাস পায়, তাহলে আমরা সেটি যোগ করি। ঠিক আছে, এরপরে দেখো চলতি সম্পদ এখানে আর কিছু নেই, আরেকটি আছে মজুদ পণ্য। তাহলে দেখো মজুদ পণ্য কি অবস্থা, মজুদ পণ্য হচ্ছে বৃদ্ধি পেয়েছে।
মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। মজুদ পণ্য দেখো 17 সালে এবং 18 সালে যে পার্থক্য করি আমরা, তাহলে মজুদ পণ্য কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে 5,000 টাকা। আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করি? মাইনাস করি এখানে। এরপরে চলতি সম্পদের কাজ শেষ। এবার যদি আমরা দেখি তাহলে চলতি দায়, তাহলে এই অঙ্কে দেখো চলতি দায় রয়েছে একটি, সেটি হচ্ছে প্রদেয় হিসাব। ঠিক আছে, চলতি দায়ের ক্ষেত্রে যে নিয়ম ছিল সেটি আমি বলেছিলাম তোমাদের, চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হয়, এবং চলতি দায় যদি হ্রাস হয় তাহলে কি হয়? মাইনাস হয়। এখানে দেখো 2017 এবং 2018 সালের মধ্যে যে প্রদেয় হিসাব আছে সেখানে কিন্তু দেখো চলতি দায় হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। তাহলে লেখো প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব হ্রাস। দেখো প্রদেয় হিসাব 17 সালে কত ছিল? প্রদেয় হিসাব 17 সালে ছিল দেখো 16,000, আর 18 সালে হয়ে গেছে 10,000। তাহলে 6,000 টাকা প্রদেয় হিসাব কি হয়েছে? হ্রাস পেয়েছে। ওকে, তাহলে আর কোনো চলতি দায় নেই। তাহলে চলতি সম্পদ গেল, চলতি দায় গেল। এবার আসি আমরা অবচয় অবলম্বন, এটি তো এখানে শুধু অবচয় খরচ আছে, তাহলে যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়। ওকে, তাহলে যন্ত্রপাতির অবচয় একটু আগে আমরা বের করলাম, কত টাকা বের করলাম? যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় দেখো, যন্ত্রপাতির অবচয় আমরা বের করলাম হচ্ছে 3,000 টাকা। ওকে, তাহলে সেটি বসিয়ে দিবে তোমরা এখানে। যন্ত্রপাতির অবচয় হচ্ছে 3,000 টাকা, একটু আগে আমরা বের করলাম। আর একটা জিনিস এখানে আমাদের লাগে, সেটি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, তাহলে একটু আগে আমরা যদি তোমরা 2 নম্বর তথ্যাবলী দেখো তাহলে ওখানে লেখা আছে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, যার বহিমূল্য ছিল হচ্ছে 4,000 টাকা, যেটি বিক্রি করা হয়েছে 4,500 টাকায়। তাহলে যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ, এখানে লিখবে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হচ্ছে 500 টাকা, কারণ 4,000 টাকা ছিল বহিমূল্য, কিন্তু বিক্রি করা হয়েছে 4,500 টাকায়, তাহলে অবশ্যই 500 টাকা লাভ। এবং যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ কি হয়? পরিচালন ধাপে বিয়োগ হয়। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল, যে সূত্র ছিল, যে কৌশল ছিল, তার ভিতরে ছিল চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, অবচয় অবলম্বন এবং হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তাহলে আমরা সবগুলো তথ্য কিন্তু এখানে বসিয়ে দিয়েছি বা লিখে ফেলেছি। এবার যেটি আমরা করব সেটি হচ্ছে এগুলো যেগুলো আমি বন্ধনী দিয়েছি, এগুলো তোমরা জানো এগুলো মাইনাস, তাহলে আমরা প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস করে কি করব? আমরা বাইরে নিয়ে যাব। তাহলে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 8,000 টাকা, এবং সেটি হচ্ছে মাইনাস। ওকে, তাহলে আমরা কি হলাম, যে নগদ প্রবাহটা পেলাম সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ নগদ ব্যবহার। এবার আমরা কি করব, সেটি হচ্ছে নেট লাভের সাথে কি করব? যোগ বিয়োগ করব। তাহলে নেট লাভের সাথে যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে আছে 19,000 টাকা নেট লাভ, আর আমাদের যে প্রবাহটা পেয়েছি আমরা সেটি হচ্ছে মাইনাস 8,000 টাকা। এবার এর সাথে যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 11,000 টাকা। এটির নাম আমরা কি লিখবো? দেখো এটির নাম আমরা কি বলেছিলাম, যে পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। তাহলে আমরা কি হলো, আমাদের এরকম 3টি ধাপ করতে হবে তোমরা জানো। তাহলে আমাদের প্রথম ধাপ কিন্তু হয়ে গেল, সেটি কি? পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ হয়ে গেল। এটি কিন্তু ক্লোজ করার সুযোগ নেই। পরের ধাপে আমরা চলে যাই। তাহলে এখানে আমি যদি দাগ দিই, এবার পরের ধাপই তোমরা জানো, সেটি হচ্ছে যে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ। বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ। ঠিক আছে, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ। তোমরা জানো, তোমাদের অবশ্যই মনে আছে যে এখানে কি কি তথ্য যায়, সেটা স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয়, আর বিনিয়োগ বৃদ্ধি এবং হ্রাস। তা আমরা যদি দেখি অঙ্কের মধ্যে, তাহলে দেখো এখানে স্থায়ী সম্পদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাও এখানে 2টি স্থায়ী সম্পদ রয়েছে, একটা হচ্ছে মজুদ পণ্য, একটি হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আর অন্যান্য তথ্যাবলীর ভেতরে দেখো সেটা 3 নম্বর তথ্যাবলী দেখো লেখা আছে ভূমি ক্রয়। তাহলে লিখবো ভূমি ক্রয়। যদি কখনো কোনো সম্পত্তি ক্রয় সংক্রান্ত তথ্য সরাসরি সমন্বয়ে দেয়া থাকে বা অন্যান্য তথ্যাবলীর ভেতরে দেয়া থাকে তাহলে তোমাকে আর নতুন করে বের করার প্রয়োজন নেই, অর্থাৎ 2 বছরের তুলনা করে প্লাস মাইনাস করে বের করার প্রয়োজন নেই। অন্যান্য তথ্যাবলীর মধ্যে যেটি আছে সেটি তুমি এখানে লিখে ফেলবে। তাহলে ভূমি ক্রয়, তাহলে ভূমি ক্রয় দেখো রয়েছে কত টাকা? 3,500 টাকা। এটি সরাসরি আছে, আমরা তাহলে এটা লিখে ফেললাম মাইনাস। ওকে, এরপরে দেখো যন্ত্রপাতি বিক্রয়,
যন্ত্রপাতি বিক্রয় আমরা পেয়েছিলাম 4,500 টাকা, এটি প্লাস হয়। এরপরে আমরা যন্ত্রপাতি ক্রয় বের করেছিলাম গণনা কার্য থেকে। যন্ত্রপাতি ক্রয় আমরা গণনা কার্যের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় বের করেছিলাম 11,000 টাকা। তাহলে এই ছিল আমাদের তথ্য, এখানে বিনিয়োগ সংক্রান্ত কোনো তথ্য নেই, তোমরা দেখেছো। সুতরাং আমরা যন্ত্রপাতি ক্রয় বের করেছিলাম গণনা কার্যের মাধ্যমে, সেটি হচ্ছে 11,000 টাকা ছিল। এবারে তিনটি তথ্য যদি আমরা যোগ বিয়োগ করি এখানে, তাহলে দেখো এটি মাইনাস, যন্ত্রপাতি ক্রয় মাইনাস, তাহলে যদি আমরা যোগ বিয়োগ করি এখন, তাহলে আমাদের যে প্রবাহ এখান থেকে বের হয় সেটি কত টাকা, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে মাইনাস হবে হলো 14,500 টাকা। তার সাথে প্লাস যদি আমরা 4,500 টাকা করি, তাহলে আমাদের যে রেজাল্ট বের হবে সেটি হচ্ছে 10,000 টাকা মাইনাস। তাহলে আমরা আরও একটি ধাপ কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটি আমরা লিখব কি, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ আমরা এটিও পেয়ে গেলাম, এই ধাপটিও পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আরেকটি ধাপ রয়েছে তোমরা জানো, সেটি হচ্ছে অর্থায়ন। তাহলে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী হতে নগদ প্রবাহ পরবর্তী ধাপ। তাহলে এই ধাপে কি কি যায় তোমরা জানো, প্রথমেই যায় হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান, যেটি থাকে কোথায়, এটা সমন্বয়ে থাকে, আর না থাকলে বের করতে হবে, এটি তোমরা জানো। তাহলে সমন্বয়ে দেখো নগদ লভ্যাংশ প্রদান কত রয়েছে, সেটি হলো 3,000 টাকা। ঠিক আছে, এরপর এখানে যাই হচ্ছে যদি শেয়ার ইস্যু থাকে তাহলে যাবে, দেখো তোমরা অঙ্কের ভিতর রয়েছে শেয়ার মূলধন 12,000 টাকা 2017 সালে এবং 2018 সালে রয়েছে দেখো 20,000 টাকা, তার মানে শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে লিখবে শেয়ার ইস্যু হচ্ছে 8,000 টাকা। অনেক সময় অন্যান্য তথ্যাবলীর ভিতরে সরাসরি শেয়ারই কত টাকার ইস্যু করা হয়েছে সেটিও কিন্তু থাকে, যদি থাকে তাহলে তোমাকে আর বিয়োগ করে বের করার প্রয়োজন পড়বে না। এরপরে এখানে আসে বন্ড ইস্যু বা বন্ড পরিশোধ আসে, আর আসে কি দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু বা গ্রহণ এবং পরিশোধ। তাহলে দেখো অঙ্কের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী ঋণ 17 সালে ছিল 18,000 টাকা এবং 20 সালে হয়েছে কিন্তু 14,000 টাকা, 17 সালে ছিল 18,000 এবং 18 সালে হয়েছে 14,000। তাহলে কি হয়েছে, 4,000 টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। তাহলে লিখবে ঋণ পরিশোধ কত টাকা, 4,000 টাকা বিয়োগ। তাহলে আমরা কিন্তু এটিও করে এই ধাপটিও কিন্তু শেষ করে ফেললাম। তাহলে দেখো যদি আমরা এখানে দেখি, তাহলে মাইনাস 3,000 টাকা ও মাইনাস 4,000 টাকা, তাহলে মাইনাস 7,000 টাকা আর প্লাস আছে 8,000 টাকা। তাহলে আমাদের যে প্রবাহ বের হয় সেটি হচ্ছে প্লাস হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কয়টি ধাপ পেলাম, দেখো আমরা 3টি ধাপ পেয়েছি। একটি হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ, একটি হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ, আরেকটি হচ্ছে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ। এবার আসি একটা গুরুত্বপূর্ণ জায়গায়, খেয়াল রাখবে তোমরা, দেখো এখানে যে পরিচালন সংক্রান্ত কার্যাবলী হতে যে নগদ প্রবাহটা পেয়েছিলাম সেটা কিন্তু ধনাত্মক, অর্থাৎ প্লাস। ওকে, এরপর দেখো বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে যেটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস, আবার অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী হতে যে ধাপটি আমরা পেয়েছি প্রবাহ সেটি কিন্তু প্লাস। তাহলে যদি কখনো মাইনাস হয় তাহলে যেটি হবে সেটি বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ আমরা লিখেছিলাম, আসলে আমরা এখানে লিখবো এখন কি তোমাদের মনে আছে অবশ্যই, আমি বলেছিলাম যদি মাইনাস হয় তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে কার্যাবলীতে নেট নগদ ব্যবহার। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটি, যদি কখনো যে ধাপের যে আমরা যে 3টি ধাপ করি এই ধাপের নগদ প্রবাহ যদি মাইনাস হয়, অর্থাৎ যে ধাপের যে আমরা রেজাল্টটা পাবো, যে ফলাফল পাবো সেটি যদি মাইনাস হয় তাহলে আমরা কি লিখবো, ওই ধাপ কার্যাবলীতে অর্থাৎ কার্যাবলী হতে নেট নগদ প্রবাহ না লিখে কি লিখবো, কার্যাবলীতে নেট নগদ ব্যবহার। ঠিক আছে, এটি তোমাদের মনে থাকবে। এরপরে তাহলে আমরা 3টি ধাপ পেয়ে গেছি, খেয়াল করো
তিনটি ধাপে দেখো, একটিতে রয়েছিল ছিল 1000 টাকা প্লাস, একটাতে ছিল হচ্ছে 10,000 টাকা মাইনাস, আরেকটাতে ছিল 1000 টাকা প্লাস। তাহলে তিনটি ধাপ যদি আমরা, আচ্ছা এই সাইডটা একটু মুছে দিই আমি, তাহলে তিনটি ধাপ যদি আমরা যোগ বিয়োগ করি এবার, তাহলে দেখো এখানে ছিল 11,000 টাকা প্লাস, ওকে, আর এখানে ছিল 1000 টাকা প্লাস, তাহলে 12,000 টাকা প্লাস আর 10,000 টাকা ছিল মাইনাস। তাহলে আসলে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটি হচ্ছে 2,000 টাকা প্লাস। এটিকে আমরা বলি চলতি সালে নিট নগদ বৃদ্ধি, ওকে, নিট নগদ বৃদ্ধি। এর সাথে যোগ হয় যোগ প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল দেখো অঙ্কের শুরুতেই, আমাদের অঙ্ক শুরুতেই ছিল দেখো নগদ তহবিল 8,000 টাকা 2017 সালে, আর 2018 সালে ছিল হচ্ছে 10,000 টাকা। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা 8,000 টাকা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাই দেখো 10,000 টাকা, যেটি আমাদের সমাপনী নগদ তহবিলের সমান। তাহলে বুঝতে হবে কি আমাদের সমাপনী নগদ তহবিল, তোমরা খেয়াল করো 18 সালে যে নগদ তহবিল রয়েছে সেটি সমাপনী নগদ তহবিল এবং সেটি 10,000 টাকা এবং তার সাথে এটি মিলে গেছে। তার মানে আমরা যে কার্যক্রম এখন পর্যন্ত করলাম, যে তিনটি ধাপে নগদ প্রবাহ নির্ণয় করলাম, সেটি আমাদের সঠিক হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল একটি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী, যেটি পরোক্ষ পদ্ধতিতে। অবশ্যই এর পরের দিন তোমাদের আরেকটি অঙ্ক বা সেক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে আরেকটি অঙ্ক করে আমি তোমাদের দেখাবো। এর বাইরেও যদি তোমাদের বই পড়তে গিয়ে আরও কিছু সমস্যা তোমরা খুঁজে পাও যেগুলো তোমাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে। এই অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবে, এমনটি প্রত্যাশা করছি। তো আবার শীঘ্রই তোমাদের সাথে আরেকটি ক্লাসে, নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।